তাই প্রশ্ন করলেন, গতকালই তো তোমার বিয়ে হলো আনভির, আজ তোমার ভার্সিটিতে যাওয়াটা কি উচিত? কেন, সরকার কি কোনো ধারা দিয়েছে যে বিয়ের প্রথম দিন আনভিরের ভার্সিটি যাওয়া নিষেধ? মানুষটা আজব তো, আমি তো ভেবেছিলাম শুধু আমার সাথেই এমন। তবে উনি যে সবার সাথেই এমন বিষয়টা জানলাম মাত্র। বাবা শুকনো কাশি দিলেন, এবার খেতে খেতে বললেন, জলদি এসে পড়ো, আজ অফিসে বসে পরীক্ষার খাতা দেখব। এতদিন বিয়ের দাওয়াত খেতে গিয়ে এক বান্ডিল খাতাও দেখা হয়নি, আসতে দেরি হবে। কথাবার্তার এক পর্যায়ে খাওয়া শেষ করলেন আনভির, তারপর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলেন ভার্সিটির জন্য। এর মধ্যে একবার শীতল চোখে তাকালেন আমার দিকে। চশমার আড়ালে সেই গহীন শীতল চোখজোড়ার মানুষটার দৃষ্টির অর্থ আমার অজানা ছিল। কে জানে কি বোঝানোর চেষ্টা করছেন উনি। এই বাড়িতে স্বভাবতই রান্না শিউলি ভাবি করেন, শুধুমাত্র সকালের নাস্তাটি ছাড়া। আর ঘরের বাকি কাজগুলো নুরিয়াপাই সামলে নেন। আনভিরের মা কিছুটা অসুস্থ, হাতের ব্যথার কারণে ভারী কাজ করতে পারেন না। এজন্য ওনার দুই ছেলে কড়াকড়িভাবে আরোপ করে দিয়েছেন উনি যেন একটি কাজও করতে না পারে। মা দ্বিধা জানালেও মনে সন্তুষ্টি আছে এতে যে দুই ছেলে ওনাকে এতটা ভালোবাসে। দুপুরে শিউলি ভাবির সাথে রান্নায় হাত বাড়ানো শেষে দুজনেই এবার বসে পড়লাম সোফায়। শিউলি ভাবি মানুষটা খুব নরম মনের, অল্পতে খুব খুশি হয়ে যেতে পারে। কথাবার্তাও সুমিষ্ট একটা ভাব। ব্যক্তিগতভাবে এমন একজন মানুষকে আমার আসলে খুব পছন্দ। হঠাৎ শিউলি ভাবি দুষ্টু হেসে বলে উঠল, এই আহি, গতরাতে কি করলে তোমরা? লজ্জায় লালচে রং ধারণ করেছে আমার মুখ। আমার এই অবস্থা দেখে ভাবি হেসে দিল। মিহি কণ্ঠে বলল, আরে এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার বোনের মতোই, বলার মতো কিছু করিনি ভাবি, তুমি তো সবটাই জানো। বিমর্ষ হয়ে গেল আপু। আসলে শুধু আমি কেন, এ পরিবারের কেউই তাৎক্ষণিক এই বিষয়টার সাথে মানিয়ে নিতে পারছে না। আপু জড়ানো কণ্ঠে বলল, থাক, আল্লাহ যা করেছে ভালোই করেছে। তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল মানুষটা কেমন সে, যে শোনা কথার মধ্যে বিশ্বাস করে নিল? তোমার আর আনভিরের মাঝে না ছিল কোনো সম্পর্ক, না ছিল কোনো যোগাযোগ। তাহলে একটা দৃশ্যের উপর ভিত্তি করে কিভাবে এত নোংরা কথাগুলো বলল সবাই? আর তোমার চাচি, সে তো তোমার কাছের মানুষ, সেও তোমায় বিশ্বাস করলো না? হঠাৎ চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো আমার গালে। চাচা চাচি এদের নাম শুনেই মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার। আমি মৃদু গলায় বললাম, একটা কথা বলি ভাবি, যদি বাবা মাই সন্তানের ওপর নজর না দেয় তাহলে কেউই তাদের নজর রাখে না। মাহারা মানুষ ছিলাম আমি, এর মধ্যে বাবা নিজের চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমায় রেখে গেল চাচার আস্তানায়। বাবা কখনোই আমায় দেখতে আসতেন না, না বলতেন মোবাইলে আমার সাথে কোনো রকম কথা, শুধুমাত্র টাকাটাই সময় মতো পাঠিয়ে দিতেন। এক কথায় বলতে পারো, বাবা থাকতেও আমার বাবা মৃত। আমার বাবাই যদি আমার যত্ন না নেয় তাহলে অন্যরা কেন খেয়াল রাখবে আমার? সবার মনে একটা ধারণাই ছিল বাবা মা ছাড়া বড় হয়েছি, তাই অকাজ কুকাজ আমার জন্য সমস্যা বাড়াবে না। তাই তো আমায় আর ওনাকে এক ঘরে দেখে সবাই নোংরা চিন্তা মাথায় এঁকে নিল। শিউলি ভাবি আমার কথার পরিপ্রেক্ষিতে নিশ্চুপ। আমার চোখ মুছে স্বাভাবিকভাবে বসলাম এবার। শুরুতে যেমন কষ্ট পেয়েছি, এখনো এসব আবার নিত্যদিনের অংশ হলেও মেনে নিতে শিখেছি। শিউলি ভাবি মলিন গলায় বলল, জানো, কষ্টের পর আল্লাহ একসময় সুখ দেয়। তুমিও সুখের দুয়ারে এসেছো আহি। আনভির আর যাই হোক, তোমায় কখনো কষ্ট পেতে দেবে না। হ্যাঁ, হয়তো ও এই বিয়েটা মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে, তবুও আমি বলবো তোমরা দুজনে একে অপরের জন্যই তৈরি। মাও তো আমার সাথে কোনো কথা বলেন না। তুমি মাকে এখনো চিনতে পারোনি। সে দাম্ভিক ধরনের মানুষ, কথা হয়তো খুবই কম বলে, তবে সে তোমার প্রতি অনেক যত্নবান। হয়তো ছেলের চুপচাপ ব্যবহারটাই ওনাকে নাড়িয়ে দিয়েছে। তবে তুমি যদি আনভিরের সাথে সবকিছু ঠিকঠাক রাখতে পারো, উনি মাথায় তুলে নাচবেন তোমায়। আর আমার দেবরটা চুপচাপ মানুষ হলেও বদের হাড্ডি একটা, ওকে সামলিয়ে রেখো। আমি মেকি হাসি দিলাম এবার। এ বাড়িতে আজরান ভাইয়া শিউলি ভাবির মতো ভালো মানুষের ভিড়ে এই অসভ্য মানুষটা কিভাবে টিকে থাকলো? নিশিরাতের তপ্ত বাতাসে উদ্ভাসিত চারিপাশ। ঘড়ির কাঁটা ঠিক 10 বরাবর পড়েছে। আমি ঠোঁট কামড়ে একবার রুমের দরজার দিকে তাকালাম, তো একবার ঘড়ির দিকে তাকালাম। বাবা তো বলেছিল যে ইউনিভার্সিটিতে 2-3টা ক্লাস করিয়ে রাস্তা বিচরণ করে একেবারে বিকেলের দিকে বাসায় ফেরেন। পরে সন্ধ্যার পর বেডরুমের পাশে লাইব্রেরিতে চলে যান পড়াশোনা করতে। উনি তো আবার ম্যাথমেটিক্সের প্রফেসর, তাই পড়াশোনা ছাড়া আর কোনো গতি নেই। তবে আনভিরের এত দেরিতে আসাটা বেশ ভাবাচ্ছে আমাকে। যদিও সকালে উনি বলে গিয়েছিলেন পরীক্ষার খাতা দেখবেন বলে দেরি হবে আসতে, তবে এতটা যে দেরি হবে তা আমার ধারণাতে ছিল না। এরই মধ্যে দরজা খুলে রুমে প্রবেশ করলেন আনভির। শার্টের কয়েকটা বোতাম খোলানো, হাতার ভাঁজ ইতোমধ্যে নামিয়ে ফেলেছেন। আমার দিকে এক পলক তাকিয়ে আবার নিজের জিনিসপত্র রাখতে মন দিলেন উনি। এমন ভাব করছেন যে আমি এই ঘরের বস্তু ছাড়া আর কিছুই না। আমি তবু আমতামতা করে জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো যে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আনভিরের কাটকাট গলা। আমি এবার শুকনো ঢোক গিললাম। এই মানুষটার ইগনোরেন্স রীতিমতো আমায় মাটিতে মিশিয়ে ফেললো। বাবার কথা মতো আবার প্রশ্ন করলাম, কোথায় ছিলেন এতক্ষণ? আনভির ঘড়িটা খুলে আচমকা আমার এতটাই কাছাকাছি এসে পড়লেন যে সময়ের অভাবে আমি না পিছিয়ে পাথর হয়েছিলাম। ওনার উত্তাপময় নিঃশ্বাস নিংড়ে পড়ছে মুখে। আনভির বলে উঠলেন, সমস্যা কি তোমার?
সকালবেলায় ভেজা চুলের মতো এখন আমায় তোমার কথাবার্তা দিয়ে আকর্ষণ করতে চাও? বউ হতে না হতেই ভালোই অধিকার ফলাচ্ছ দেখছি। লিসেন, আমার যা মন চায় আমি তাই করব, তবুও তোমায় কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। সো নেক্সট টাইম এই বউগিরি দেখাতে আসবে না। আর হ্যাঁ, বারবার আমার সামনে ঠোঁট কামড়াবে না, এতে আমার মাথা ঠিক থাকে না। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি তবে দোষ আমার হবে না, বুঝেছ? প্রথম কথাগুলো শুনে যতটাই না অবাক হয়েছিলাম, শেষ কথাগুলো শুনে একেবারে হতভম্ব হয়ে পড়লাম আমি। কি বললেন এগুলো? আমি ঠোঁট কামড়ালে ওনার মাথা খারাপ হয়ে যায়। এই একবার বলে ওনার পার্সোনাল লাইফে দখল না দিতে, আবার এই উনি নিজেই আমার ব্যাপারে দখল দিতে যায়। ব্যাপারগুলো আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি ওনার বুকে হাত দিয়ে সরানোর চেষ্টা করেও ওনাকে এক বিন্দু সরাতে পারলাম না। আবার চেষ্টা করতেই আমায় চেঁচিয়ে বলে উঠলো, ডোন্ট টাচ মি। মহা জ্বালায় পরিচিত। এদিকে উনি ঘেঁষে দাঁড়িয়ে আছেন আর আমি সরানোর চেষ্টা করতে গেলেই হুঙ্কার দিয়ে ওঠেন। আনভির আবার বলে উঠলেন, আমি তোমায় ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম আহি, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে আসবে না। আমি কি করি না করি সেগুলো আমি তোমায় জানাতে বাধ্য নই। আর তুমি আসলে চাচ্ছটা কি একটু বলবে? সকালে ভেজা চুলের পানি সারা ঘরে ছিটানো, নীল শাড়ি পরে বউ হয়ে থাকা, আবার ঘন ঘন ঠোঁট কামড়ানো, এগুলো দেখিয়ে কি করতে চাও তুমি? ভাবছো যে আমি পাগল হয়ে যাব তোমার জন্য, তারপর দুজনে মিলে সুখে সংসার করব? সে সামথিং ড্যাম। শেষ কথাটি উনি এতই জোরে বললেন যে কেঁপে উঠলাম আমি। আমার হাতের কবজি চেপে ধরাতে তাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি ভয়ে আছি যে বাবা শুনে ফেলবেন না তো, তাহলে বিষয়টা খুবই খারাপ দেখাবে। আনভির নিঃশ্বাস ফেললেন বার কয়েক, তারপর শীতল কণ্ঠে বললেন, হয়তো আমি তোমায় ভালোবাসতে পারতাম আহি, যদি আমাদের বিয়েটা আর সম্পর্কটা অন্য 4-5 জনের মতো স্বাভাবিক হতো। কিন্তু না, তুমি জানো তোমার বিয়ে অন্যজনের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু হলোটা কি? আমাদের দুইজনকে এক ঘরে দেখে সবাই ভেবে নিল আমাদের প্রেমের সম্পর্ক। তোমার বিয়ে তো ভাঙলই, তার সাথে আমার চরিত্রেও দাগ লাগলো যে আমি নাকি তোমায় ভোগ করেছি। আমার এতদিনের সম্মান নিমিষে ধূলিসাৎ হয়ে গেল শুধু তোমার বোকামির জন্য। আমি নিশ্চুপ। ওনার কথাগুলো আমার বুকে উথাল পাথাল ঝড় তৈরি করছে। আনভির তো আর কিছু ভুল বলেনি। ওনার জীবনে এত বড় পরিবর্তনের মূলে যে আমি আছি। আনভির ঝুঁকে এলো আমার দিকে খানিকটা, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। নিজের রাগ ক্ষোভ কষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বারবার। এবার তিনি থমথমে গলায় বললেন, আই জাস্ট হেট ইউ আহি। হয়তো একজন হাজবেন্ড হিসেবে তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো, তবে কখনোই ভালোবাসতে পারবো না। ওনার শেষ কথাটি ঝংকারের ন্যায় কর্ণকুহরে বাজতে লাগলো আমার। চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। আনভির তাচ্ছিল্যের হাসি হেসে ছেড়ে দিলেন আমায়। দুর্বলভাবে বিছানায় গা এলিয়ে লাইট বন্ধ করে দিলেন এবার। আমি তখনও পাথর হয়ে আছি। রাতের আধার ক্রমশ গ্রাস করে ফেললো আমাকে। আমি শুধু একটা জিনিসই অনুধাবন করতে পারলাম, এই আনভির সেই আনভির না। নবম শ্রেণী পড়াকালীন মফস্বল শহরে সেই শান্তশিষ্ট আনভির উনি হতেই পারেন না। আমার বিয়ের দিনের ঘটে যাওয়া ঘটনায় আকস্মিক পাল্টে গেছেন তিনি। হয়তো এটাই স্বাভাবিক। আনভিরের আত্মসম্মানবোধ অনেক বেশি ছিল। নিজের কেরিয়ার গঠন আর স্ট্রং পার্সোনালিটি তৈরির জন্য নিজেকে অনেক সময় দিয়েছিলেন তিনি। তাই সেদিন যখন সবাই ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলল, উনি কিছুতেই মানতে পারেননি। আনভির হয়তো ঠিকই বলেছেন, দোষটা আমার। ওনার বিরাট পরিবর্তনের দায়ভারটাও আমার। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল এভাবেই। আনভির বরাবরের মতো সকালে ওঠেন, ভার্সিটিতে ক্লাস থাকলে ভার্সিটি চলে যান, নতুবা ঘরে বসে রিচার্জের কাজ চেক করেন। শুনেছিলাম বাবা আর আজরান ভাইয়ার পুরো ব্যবসার হিসাবের কাজ ওনাকেই করতে হয়, তবে এ মাসের পুরো হিসেবের দায়ভার আজরান ভাইয়ার ওপর চাপিয়ে দিলেন তিনি। বাবা অনিচ্ছা সত্ত্বেও কিছু বলেননি আনভিরকে। আনভির প্রায়ই ক্লাস ডিসমিস করে এদিকে সেদিকে চলে যান। বাসায় ফেরেন অনেক রাত করে। বাবা মার সাথে আগের মতো তেমন একটা কথাও বলেন না। বাবা প্রায় জিজ্ঞাসা করেন যে আমাদের মধ্যে সবকিছু স্বাভাবিক আছে কিনা। আমি কিছু না বলে একটা ফিচালো হাসি দেই। যেদিকে উনি আর আমার নামে মাত্র বাবা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য আমাদের বিয়ে করিয়ে দিলেন, একটাবারও ভাবেননি যে আমি আর আনভির রাজি আছি কিনা। তাহলে বিষয়গুলো এখন বলাই বেকার। আজ নিজের পরিবার থাকলে আমি হয়তো চলে যেতাম অনেক আগেই, হয়তো আনভিরই আমাকে পাঠিয়ে দিত। আজ নিজের পরিবার নেই বলেই এখনো এখানে থাকতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে জানি না। আজকে রাতে এমনই ভাবে রান্নাঘরের কাজকর্ম শেষ করে রুমে ফিরে আসলাম আমি। দেখি আনভির রুমে পায়চারি করছেন আনমনে। আমার কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করলেও ভয়ে কিছু জিজ্ঞেস করলাম না। আল্লাহ জানে আবার কি উল্টাপাল্টা বলে বসবে, আমি এসব নিতে পারবো না। হঠাৎ আনভির আমার হাত টেনে খাটে বসিয়ে দিতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। আনভিরও চেয়ার টেনে বসলেন আমার ঠিক বরাবর। চোখে মুখে কিছুটা প্রশ্ন ভাষা। আনভির মৃদু গলায় জিজ্ঞাসা করলেন, সারাদিন তো বাড়ির কাজই করতে থাকো, লেখাপড়া করতে ইচ্ছা করে না? আমি চুপ হয়ে গেলাম। আসলে বিয়ে ঠিক হওয়ার পরই আব্বু আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছে বরপক্ষের লোকজনের কথা মতো। আমি তাই মাথা নাড়িয়ে বললাম, বাবা পড়াশোনা বন্ধ করে দিয়েছিল আমার। তাই মানে? পড়াশোনা বন্ধ করে দিতে বলে তুমি বন্ধ করে দেবে? তোমার কি নিজের স্বাধীনতা নেই, নাকি নিজেরই পড়াশোনা করার কোনো ইচ্ছে ছিল না? আমি চুপ। আমায় নীরব হতে দেখে আনভির দমে গেলেন। শান্ত কণ্ঠে বললেন, কোন ভার্সিটিতে পড়ো তুমি? আমার তো এসএসসি রেজাল্ট বের হলো সবে মাত্র। এবার ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল। আমার কথা শুনে অবাক হয়ে গেল আনভির।
তাই তটস্থ গলায় বলল, হোয়াট, তুমি এইচএসসি দিলে? কিন্তু তোমায় যখন আমি প্রথম দেখেছিলাম তখন তো তুমি ক্লাস 9-এ পড়তে। সেই হিসাবে তোমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার কথা। তাহলে আসলে আমার টাইফয়েড জ্বরের জন্য এসএসসি একবারে দিতে পারিনি, তাই 1 বছর পিছিয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে আনভির তপ্ত শ্বাস ছেড়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে পড়লো। এবার জড়ানো কণ্ঠে বলল, তোমাকে যতটা পিচ্ছি ভেবেছিলাম এর থেকেও পিচ্ছি তুমি। ওনার মুখে পিচ্ছি শুনে আমি তাজ্জব না হয়ে পারলাম না, তাই বলে ফেললাম, এখনো আমায় পিচ্ছি বলছেন কেন? আমি কি সেই 9-এ পড়ুয়া মেয়ে নাকি? আমার বিয়ে হয়ে গেছে, বড় আছে। বলে মুখ চেপে ধরলাম আমি। আনভির ভুরু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে, চোখের দৃষ্টি অস্বচ্ছ। এমন চাহনিতে আমি লজ্জা পেয়ে গেলাম। উনি বলে উঠলেন, বিয়ে করে তুমি মহাপুণ্য করলেও তোমার এই বরটার হয়েছে যত ঝামেলা। লিসেন, এভাবে পড়ালেখা না করলে চলবে না। যতই হোক তুমি আমার ওয়াইফ। লোকজনকে কি বলবো যে আমার বউ ইন্টার পাশ করে ঘরে বসে বরের পিন্ডি চটকাচ্ছে? এই লোকটা আসলেই অসভ্য, এক কথায় চরম অসভ্য। কার সাথে কিভাবে কথা বলতে হয় বিন্দু মাত্র সেই ধারণা নেই এই মানুষটার। মুখ ফুলিয়ে রইলাম আমি। আনভির আবারও জিজ্ঞাসা করলো, কোন গ্রুপে পড়েছো তুমি? সায়েন্স। তা কি নিয়ে পড়াশোনা করতে চাও? হার্ট সার্জন হওয়ার ইচ্ছে ছিল অনেক, সেই হিসাবে পড়াশোনা এগোচ্ছিলাম। এসএসসিতে ভালো গ্রেডও পেয়েছিলাম, কিন্তু বাবা মেডিকেল কলেজে পড়াতে চাননি, ব্যাস বিয়েতে বসিয়ে দিল। আনভির এবার বললেন, ওকে তাই হবে, এখনো সময় যায়নি, আমি তোমার ভর্তি ফর্ম পূরণ করে দেব। আর আগামীকাল ভর্তি পরীক্ষার জন্য বই কিনতে যাবে আমার সাথে নীলক্ষেতে। ওনার তাৎক্ষণিক কয়েকটি কথায় হতভম্ব হয়ে রইলাম আমি। মানে উনি সত্যি আমাকে পড়াতে চাইছেন? হঠাৎ বিষয়গুলো আমার স্বপ্নের মতো মনে হতে লাগলো, মাথা ভন ভন করছে কেমন যেন। তবুও ঢোক গিলে জিজ্ঞাসা করলাম, মানে? আনভির বিরক্ত হলেন প্রচন্ড, বলে উঠলেন, আমি কি চাইনিজ ভাষায় বলেছিলাম তোমাকে স্টুপিড? তুমি ঢাকা মেডিকেলে অ্যাপ্লাই করবে, দ্যাটস ইট। আমার ফ্রেন্ড আছে মেডিকেল স্টুডেন্ট পড়ায়, সে ট্রেন করবে তোমায়, আমি জাস্ট তোমায় গাইড দেব। এই কথার এক বিন্দু নড়চড় হবে না, ফাইনাল। উনি পাগল হয়ে গেছেন নির্ঘাত। তাই আমি এবার মৃদু কণ্ঠে বললাম, আপনি ঠিক আছেন তো? হঠাৎ আমায় পড়াশোনা করানোর ভূত চাপলো কিভাবে? এই না বললেন আমরা 6 মাস একসাথে থাকবো, তারপর সব শেষ? তাহলে? দমে গেল আনভির। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে গহীনভাবে। আড়ষ্ট কণ্ঠে বললেন, ওটা জাস্ট এগ্রিমেন্ট পেপার আহি, ডিভোর্স পেপার না। তাছাড়া আমি চাই না যে তুমি আমার বা তোমার বাবার ওপর নির্ভর হয়ে থাকো। তাই তুমি পড়াশোনা করবে, আমার কথা মানার জন্য না, শুধুমাত্র নিজের জন্য। আনভিরের এই কথাটি শোনা মাত্রই আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওনার কথাগুলো একেবারে যেন বুকে গিয়ে লেগেছে। আমি ঠোঁট চেপে হালকাভাবে সম্মতি জানালাম। উনি কোনো অনুভূতি প্রকাশ করলেন না বিনিময়ে, শুধু মৃদু কণ্ঠে বললেন, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে উঠবে তুমি। বলেই উনি টেবিল থেকে এক বান্ডিল পরীক্ষার খাতা নিয়ে লাইব্রেরি রুমে চলে গেলেন লাইট অফ করে। আজকেও তাহলে রাত পর্যন্ত খাতা দেখবেন উনি। আমিও তাই এবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আনভির বিছানায় নেই। আমি একটু অবাক হলাম এতে। বিছানা দেখে তো মনে হচ্ছে না যে এখানে কেউ শুয়েছিল। তাহলে কি এটাই ভাববো যে উনি এই রুমে আসেনি রাতে? ব্যাপারটা আমার আজব লাগলেও কিছু করার ছিল না। এই মানুষটাই একটা আজবের গুডাউন। তাই আড়মুড়িয়ে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দিলাম। এবার সামনের পার্কের থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। আমি এবার তাই ধীর পায়ে পা বাড়ালাম লাইব্রেরি রুমে। সকাল অনেক বিধায় নুরিয়া পাছাড়া কেউই ওঠেনি। লাইব্রেরির দরজাটা খুলতেই একটা সরু কর্কর শব্দ তৈরি হলো। ভেতরে বিশাল বইয়ের বাহারে এক কোণে দেখতে পেলাম আনভিরকে। উনি স্টাডি টেবিলে ঘুমিয়ে পড়েছেন, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, চশমাটা খুলে রাখা। আমি ওনার দিকে এগিয়ে গেলাম, মিহি গলায় বললাম, এই যে শুনছেন? আনভির ঘুমে মগ্ন, তাই কোনো প্রত্যুত্তর দিলেন না। আমারও ডাকতে ইচ্ছে করছে না এই মানুষটাকে। আমি ওনার দিকে ঝুঁকে গেলাম খানিকটা, কিছুটা মনোযোগ দিয়ে দেখছি তাকে। ইস, ঘুমালে কতটাই না নিষ্পাপ দেখায়, যেন দুনিয়ার সমস্ত মায়াটাই আল্লাহ ওনার মুখে দিয়ে দিয়েছেন। আর জেগে থাকলে মনে হয় একটা আস্ত চলাফেরা করা অ্যাটম বোম, সারাদিন শুধু হৈ হৈ করতে পারে। আমার উপস্থিতি টের পেয়ে ঘুম ভেঙে গেল ওনার। চোখ খুলে আমাকে দেখতে একটু অবাক হয়ে যায়। আমি যেন এবার স্তব্ধ। উনি যে হুট করে চোখ খুলবেন আমি আসলেই বুঝতে পারিনি। আনভির ভুরু নাচিয়ে বলল, কি ম্যাডাম, এভাবে আমার দিকে ঝুঁকেছিলে কেন? গতকালের মতো আবারও আমার ঘুমের ফয়দা উঠাতে ইচ্ছা হয়েছে। ইয়া মাবুদ, এই মেয়ে আবারও আমায় নাপাক বানিয়ে দিল। আমার মাথা ঘুরছে এবার ওনার কথা শুনে। এই মানুষটা যে কতটা অসভ্য হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। লজ্জায় না পারছি সরতে, না পারছি কিছু বলতে। আনভিরের সদ্য ঘুম থেকে ওঠা মুখটাতে কৌতূহলতার ছাপ। আল্লাহ, আমায় তুলে নিয়ে যাও।